ভারত কি তাহলে আর অখণ্ড থাকবে না? আবারও কি ছোট ছোট রাজ্যগুলো ছোট ছোট দেশে পরিণত হবে? এই প্ল্যান পরিকল্পনা সেই আমেরিকার ট্রাম্পের? এই নিয়েই আজকের এপিসোড। আপনারা জানেন, ভারতবর্ষের সবচাইতে বড় সমস্যা, সেটা ভাত কাপড়ের চাইতেও জাতের একটা বেশি সমস্যা। কারা হিন্দু, কারা মুসলিম, কারা খ্রিস্টান, কারা জৈন, কারা বৌদ্ধ, তারা কি খায়, তারা কি খায় না, আমাদের মতো কেন তারা নয়, ইত্যাদি ইত্যাদি প্রশ্নে জেরবার। এই সুযোগে প্রায় 200 বছর ব্রিটিশদের দাবিদারি করেছে ভারতীয়রা। যদিও কিছু সংখ্যক মানুষ এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে আজ আমরা স্বাধীন দেশে বাস করছি। কিছু সংখ্যক মানুষ কেন বলছি? তখনও কিছু সংখ্যক মানুষ বলেছিল যে এই তো বেশ ভালোই আছে, কোনো সমস্যা নেই, তারা টেকনোলজি কাজে লাগিয়ে আমাদের দেশের ট্রেন, রেল, রাস্তাঘাট সমস্ত কিছুই তো করছে, বিনিময়ে তারা যদি কোনো কিছু নিয়ে যায় সমস্যা নেই তো। এই করেই কিছু মানুষ স্বাধীনতারও বিরোধিতা করেছে। আর আজকে 2026 সালের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা সেই একই রকমভাবে চলছি বিভিন্ন জাতের ভাগে। জাপানের মতো একটা দেশ, যে দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় বড় বড় দুটি শহর আপনারা জানেন, হিরোশিমা এবং নাগাসাকি নামে যে দুটি শহর, জনবহুল শহর, সেই শহরে বিধ্বংসী পারমাণবিক বোমা নিক্ষেপ করে ছারখার করে দিয়েছিল। সেই দেশ আজকে টেকনোলজির দিক থেকে ওয়ান অফ পারসন, তারা এতটা এগিয়ে। আমরা যদি একটু গুগলে সার্চ করে দেখি তাহলে দেখতে পাবো তাদের ট্রেনের গতি, আমরা দেখতে পাবো তাদের জীবন যা চলাফেরায় এত স্মুথ, এত সুন্দর, তাদের রাস্তাঘাটগুলো এত চকচকে, সেখানকার মানুষ এত সচেতন। মেড ইন জাপান সারা বিশ্বের মঞ্চে একটা আইডেন্টিফাইটাই তৈরি করেছে অন্যরকম। কিন্তু আমাদের ভারতবর্ষ আজও একই থেকে গেল। সমস্যা কিন্তু একটাই, সমস্যা ওই জাতের। বিভিন্ন সময় বিভিন্ন লেখক, কবি এবং গানের মধ্য দিয়ে, অভিনয়ের মধ্য দিয়ে ভারতের সমস্যার কথা তুলে ধরেছেন। কিন্তু সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসলাম কোথায়? এই 26 সালের দোরগোড়ায় দাঁড়িয়ে 2026 সালের নিকটে আমরা দাঁড়িয়ে আছি। আর সেখানে সবচাইতে আজকের দিনে দাঁড়িয়ে ভারতের বৃহত্তর সমস্যা ধর্ম। নীলজ্জের মতো কিছু উগ্র ধর্মীয় হিন্দু তারা বলছেন, তারা মুখে বলছেন হিন্দু আর কার্যকলাপ করছেন অমানুষের মতো। আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই, এই হিন্দু মুসলিম ভাগ বাটোয়ারা করে ভারতবর্ষটাকে বর্তমানে 3 টুকরো করেছে ব্রিটিশরা। আজ প্রায় 150 কোটি জনসংখ্যার দেশ ভারত, সেখানেও সেই একই সমস্যা। নরেন্দ্র দামোদর দাস মোদিজির যে ভারত এবং তার যে স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি, আরএসএস মদতপুষ্ট ভারত আগামী দিনে সেকুলার থাকবে কি না, সেটাই সবচাইতে বড় প্রশ্নের মুখে। আপামর জনসাধারণের মধ্যে একটু একটু করে বিষ বপন করতে 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 আজকে দেশটা এমন একটা পর্যায়ে চলে এসেছে, থাকবে না। কি থাকবে না? সেকুলার থাকবে না। হ্যাঁ, সেকুলার তো থাকবেই না, সঙ্গে অখণ্ড ভারত আর থাকবে না। ভারত ভেঙে ছোট ছোট টুকরো টুকরো হয়ে যাবে। কেননা এত ভাষা সারা পৃথিবীতে কোনো দেশের মধ্যে আপনি দেখতে পাবেন না। এত রকমের ধর্মর মানুষ সারা পৃথিবীর কোনো দেশে নেই। এত ভাষা এবং ধর্মই নয়, এক একটা এলাকার বায়ু অর্থাৎ প্রাকৃতিক যে
বিষয়টা আছে সেগুলো আলাদা। কোথাও মরুভূমি, কোথাও আপনারা দেখতে পাবেন নাতিশীতোষ্ণ, আবার কোথাও মৌসুমি বায়ুর প্রভাবে আমরা পেয়েছি সুন্দর আবহাওয়া। এই পর্যায়ে এসে আমরা কোথাও ভাত খাই, বিশেষ করে আমরা বাঙালি মাছ ভাত খাই, কোথাও তারা রুটি খায়, ডাল খায়। এই রকম পর্যায়ে এসে আমরা দেখছি যে ধর্মের যে বিভাজন, সেই ধর্মের বিভাজনের মাথাচাড়া দেওয়াটা অত্যন্ত আবেগ একটা বয়ে নিয়ে আসছে ভারতের এই ইতিহাসে। নরেন্দ্র মোদীজির যে ভাবনা, আরএসএস মদতপুষ্ট যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা অত্যন্ত ভয়ানক। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো অনেকেই বুঝতে চাইছেন না, আবার যারা বুঝতে চাইছেন তারা শুধু শুধু মুখ খুলে মুখ পোড়াতে চাইছেন না। কিন্তু মুখ খোলার প্রয়োজন আছে। মুখে কথা না বললে ওরা ভাববে আমরা ঠিকই করছি, অর্থাৎ আরএসএস ভাববে আমাদের গতিপথ ঠিকই আছে। আপনারা যেটা করছেন আমরা দেখলাম 25শে ডিসেম্বর বিভিন্ন গির্জাগুলোর উপরে যেভাবে আক্রমণ শানিয়েছেন উগ্র হিন্দুবাদী সংগঠন আরএসএস, এটা চুপচাপ ঘরে বসে থাকার মতো সময় কিন্তু নয়। এটা বিভিন্নভাবে, অর্থাৎ আমরা যেটা মনে করছি যে আমরা আগামী দিনে সোশ্যাল মাধ্যম যেগুলো আছে এর মধ্য দিয়ে প্রতিবাদ জানাবো। বিভিন্ন ধরনের সরকারি অফিস যেগুলো আছে, বিডিও, এসডিও, ডিএম থেকে শুরু করে আপনারা একদম রাজ্য স্তর থেকে কেন্দ্র স্তর পর্যন্ত সমস্ত জায়গাতে একটা সংবিধান যে আমাদের গাইডলাইন করে, সেগুলো এই জনতার মধ্য থেকে বার্তা নিয়ে আসার সময় এসেছে। কেননা হয়তো বা কিছু মানুষ বলবে যে গণতান্ত্রিক যে প্রসেস আছে, এমপি অর্থাৎ পার্লামেন্টারি সাংসদ আছেন যারা, তারা নিশ্চয় মোদিজির সঙ্গে সরাসরি তো তারা তো ফাইট করছে না। বন্ধুরা, সবসময়তে এই ফাইটেই যে আপনি আপনার সমস্যার কথা তুলে ধরতে পারবেন সেটা কিন্তু নয়। আজকে হিন্দু মুসলিম সমস্যা স্বাধীনতার প্রাককালে যেরকমভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল ভারতবর্ষব্যাপী, আজকে 2026 সালেও সেই একই রকম সমস্যা দেখা দিচ্ছে এই মোদিজির জামানায়। আমি মানছি যে অনেকে বলছে যে ধর্ম সমস্যায় আছে। আচ্ছা ভাই, যদি ধর্ম সমস্যায় যদি থাকে, ধর্ম রক্ষা করার দায়িত্ব কার? ধর্ম যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ, ভগবান, এরাই তো ধর্মটাকে রক্ষা করবে। কিন্তু তার জন্য আপনি কেন যাবেন? তাহলে ধর্ম আপনি সৃষ্টি করেছেন, এটাই তো প্রকাশ পায়। এই নিয়ে বিশাল আলোচনা, বিশাল গবেষণা চললেও ভারতবর্ষের আপামর জনসাধারণের মধ্যে থেকে এই ধর্মের ধ্বজা কোনোরকমভাবেই বিজ্ঞান মুছে ফেলতে পারছে না। বিজ্ঞান এত শক্তিশালী হয়েছে, যে দেশের কথা বলছিলাম জাপান, যে জাপান এত ক্ষয়ক্ষতির পরেও তারা টেকনোলজির দিক থেকে, শিক্ষার দিক থেকে এতটা এগিয়ে গেছে, আমরা সেগুলো নিতে চাইছি না। আজকে চীনের দিকে তাকিয়ে দেখুন, চীন এত জনসংখ্যা বহুল একটা দেশ, তারপরেও দিনের পর দিন সারা পৃথিবীর মঞ্চে 1 নম্বর শক্তিশালী দেশে রূপান্তরিত হচ্ছে। আপনি আমেরিকার না কৌশলগত দিক থেকে আজকে ফার্স্ট পজিশনে এখনও পর্যন্ত বিলং করছে, আর ভারতবর্ষের মানুষ আল্লাহ আল্লাহ, ভগবান ভগবান করে একে অপরের মধ্যে মারপিট সৃষ্টি করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে এক শ্রেণীর রাজনৈতিক নেতারা। এদেরকে চিনে নিন, এদেরকে জেনে নিন। এই সমস্যাটা আপামর জনসাধারণ যতক্ষণ পর্যন্ত না ধরতে পারবে, এরা ক্ষমতার লোভে মানুষে মানুষে দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় বসে থাকতে চাইবে। তাই আমরা ধর্মীয় খোলস থেকে বেরিয়ে এসে চোখে চোখ রেখে, সেটা যেই হোক না কেন, সেটা যদি রাজ্যের কোনো নেতা ধর্মীয় সমস্যার সৃষ্টি করার চেষ্টা করে বা কেন্দ্রের কোনো নেতা এই ধরনের ধর্মীয় উন্মাদনার জন্ম দেয়, অবশ্যই আমরা তাকে গুড বাই বলতে এক মুহূর্ত সময় নেব না। প্রিয় বন্ধুরা, এক শ্রেণীর সোশ্যাল মিডিয়া
আছে, এবং এক শ্রেণীর একদম লাইসেন্স প্রাপ্ত মিডিয়া পর্যন্ত আছে। তারা এমনভাবেই খবর সম্প্রসারণ করছেন যাতে তাদের টিআরপি হাই হয়, কিন্তু মানুষ থাকবে না। আমি ঘৃণা জানাই তাদেরকে, আমি ধিক্কার জানাই। তাদের পড়াশোনার জায়গা কোথায় তার নির্দিষ্ট তদন্ত হওয়ার প্রয়োজন আছে। আরএসএস গোটা ভারতবর্ষের সবচাইতে বড় শত্রু, গোটা ভারতবর্ষের আপামর জনসাধারণের সবচাইতে বড় শত্রু। কেননা ধর্মীয় রাজনীতি, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি বা রাজনৈতিক ভিত্তিক ধর্ম কোনোটাই দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে গেলে দেশের মধ্যে ইন্ডাস্ট্রির প্রয়োজন, দেশে আপামর জনসাধারণের ভিতরে বৈজ্ঞানিক শিক্ষার প্রয়োজন। আগামী দিনে সারা পৃথিবীর সঙ্গে তালে তাল রেখে আমরা কিভাবে আমাদের দেশকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যাব, এটাই হওয়া উচিত। আমরা কখনোই ধর্মভিত্তিক ব্যবসা, ধর্মভিত্তিক কার্যকলাপ কখনোই করব না। আপনারা জানেন, এক সময়তে চায়নাতে ইসলামের একটা রমরমা বাজার হয়েছিল। অর্থাৎ তারা চেষ্টা করছিল যে আমরা যেখানে ইচ্ছা সেখানে ধর্মীয় কালচার, আমরা ধর্মীয় উপাসনালয় তৈরি করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানে শি জিনপিংয়ের যে সরকার, কঠোর হস্তে তারা বলেছে তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, ধর্ম পালন করার জন্য নির্দিষ্ট একটা সার্কেল আছে, তার বাইরে তোমার প্রয়োজনীয়তা নেই। রাস্তাটা সবার, তাই সেই রাস্তায় সবাই হাঁটবে। একজন হিন্দু ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মে বিশ্বাস করে এমন মানুষও যেমন হাঁটবে, যেমন খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে সে মানুষটাও হাঁটবে। আবার যে কোনো ধর্মই বিশ্বাস করে না, আমি কোনো গডকে মানি না, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমি সৃষ্টিকর্তা, আমি আমার বাবা মার বাইরে আমি কাউকে মনে করি না, সেও এই রাস্তাতেই হাঁটবে। তাই এখানে আমি যখন টুপি মাথায় দিয়ে সেই রাস্তাটা ব্লক করব, অথবা তেরঙ্গার পরিবর্তে আমরা যখন গেরুয়া ধ্বজা নিয়ে রাস্তাটা ব্লক করব, আমরা যখন খ্রিস্টানরা তাদের ধর্ম কালচারের জন্য রাস্তা ব্লক করবে, সেখানেই সবচাইতে বড় সমস্যার সৃষ্টি। তাই আপামর জনসাধারণের কাছে আমার বিনীত আবেদন, আপনারা এই ধর্মীয় কালচার অবশ্যই আপনারা আপনাদের মনের বিশ্বাস থেকে নিজ নিজ ধর্ম প্রতিষ্ঠানে অথবা আপনার বাড়িতে করবেন। লোক দেখানোর রাস্তাতে করে অযথা মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবেন না। এখানে আর একটা কথা না বললেই নয়, ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা রাজ্যে তো এই সমস্যা আছেই। আমরা দেখছি পশ্চিমবঙ্গের মানুষ যখন পাশের কোনো রাজ্যে, উড়িষ্যা, বিহারে যাচ্ছে, ঝাড়খণ্ডে যাচ্ছে, সেখানে অমানবিক অত্যাচারের শিকার হতে হচ্ছে। তাদেরকে জোর করে বলিয়ে নেওয়া হচ্ছে, বল জয় শ্রীরাম, না হলে তোকে মেরে ফেলা হবে। এটা কি মেনে নেওয়া যায়? দেশের সর্বোচ্চ যিনি পদ অলঙ্কৃত করে আছেন, রাষ্ট্রপতি, তিনিও মুখে কলুপ পেতে বসে আছেন। অর্থাৎ তাদের কান পর্যন্ত যে এই ধরনের সমস্যাগুলো পৌঁছায় না, এটা কিন্তু নয়। এই ধরনের সমস্যাগুলো পৌঁছায়। তারা এই ধরনের সমস্যাগুলোকে উপভোগ করতে চায়। মরুক না কিছু মানুষ, 1000, 5000, 10,000, 20,000, 50 লাখ মানুষ যদি মারা যায়, এর ফলে যদি তারা দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকতে পারে, তাহলে তো সমস্যা কিসের? তারা তো নিজের জায়গাটা রক্ষা করতে পারবে। কিন্তু এই পরিস্থিতি যদি চলতেই থাকে, তাহলে একটা সময় ভারতবর্ষ পিছোতে পিছিয়ে যাবে। আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমগুলোতে একটু খোঁজখবর যারা রাখেন তারা জানেন, আপনারা সৌদি আরবের যে নিউজগুলো দেখতে পাবেন, সেখানে মেয়েদেরকেও ঘরে আর বসিয়ে রাখছে না, তাদেরকেও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে চাইছে। তাদের ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে, তাদেরকে পাইলট বানানো থেকে শুরু করে, তাদের চেষ্টা করছে আন্তর্জাতিক যে সিস্টেম চলছে সেই সিস্টেমের মধ্যে সৌদি আরবকে উত্তীর্ণ করার। আর আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতার এত বছর পরেও আমাদের দেশের মৌলবাদের চাষ নতুন করে
আবার শুরু হয়েছে। আর সেই মৌলবাদের শিকার হচ্ছে আমার দেশের সংখ্যালঘুরা। সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের হাতে এমনভাবে আক্রান্ত হচ্ছে এবং তারা এটাকে খুব উপভোগ করছে। যেমন একটা সময় রাজরাজত্বের সময় আপনারা দেখেছেন, ষাঁড় এবং একটা ষাঁড়ের ভিতরে লড়াই লাগিয়ে দিয়ে তারা বসে বসে উপভোগ করতো আর একটা ষাঁড়কে কী করে ক্ষতবিক্ষত করে দেয়। অনুরূপভাবে আমার দেশের রাষ্ট্রনায়করা আজকে একই রকম ভূমিকা পালন করছে। তাহলে আমরা স্বাধীনতা পেয়ে লাভটা কী হলো? আমরা স্বাধীনতা পেয়ে কি এটা লাভ হয়েছে আমি আমার মতো বলতে পারছি, সে তার মতো বলতে পারছে, অতএব শোনার মতো কেউ নেই, এটাই কি স্বাধীনতা? আজকে ক্ষুদিরাম বসুর কথা ভাবতে গেলে অবাক লাগে। ওইটুকু বয়সে হাসতে হাসতে দেশকে স্বাধীন করার জন্য ফাঁসির মঞ্চে জীবনটা দিয়ে দিল। ভগৎ সিং, অবাক লাগে তার কথায়। ভগৎ সিং বলছেন একটা জায়গাতে যে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আর কিছু ছেলে সিগারেট খাচ্ছে আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর পাশে একজনের রাস্তায় বসে আছে, তার গায়ে শীতে থরথর করে কাঁপছে, গায়ে কিচ্ছু নেই, আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকি। এরা মানুষ? মনুষ্যত্ব বিবেক বলতে যাদের কোনো কিছু নেই তাদেরকে মানুষ বলবো কোন প্রকারে? অতএব ভারতবর্ষ অবশ্যই শ্রেষ্ঠ আসন লবে, কিন্তু এই ধর্মীয় জিগির যতদিন বন্ধ না হবে ততদিন আমরা পিছিয়েই থাকব। এই স্যাটেলাইটের যুগে আমাদের উচিত ভারতবর্ষকে কিভাবে আরও বৈজ্ঞানিক দিক থেকে উন্নত করা যায় সেদিকে নজর দেওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলোচনা চলতে থাকবে। জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই চোখ রাখুন আমার সঙ্গে, থটস অফ সানারুলের সঙ্গে।